নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো আমার রচিত একটি গল্প। গল্প শুরুর আগে আবারও একই অনুরোধ, আমাদের গল্পগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলা, আমাদের চ্যানেলে এমন অনেক গল্প আছে যা আপনাকে প্রতি মুহূর্তে শিহরিত করতে পারে, চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই দয়া করে আমাদের পুরনো গল্পগুলিকে শুনবেন, আর কোন গল্পটি কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন অয়ন সাহার কাহিনী জ্যান্ত মরা। রামরতন চাকলাদার গ্রামের একজন অন্যতম গণ্যমান্য ব্যক্তি। গ্রামের অনেক দুস্থ বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করার মতো অগণিত কাজ তিনি তার এই জীবনে করে এসেছেন। পাশের গ্রামের মিলনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি, আর উক্ত যাবতীয় ভালো কার্যের অর্থের যোগান দেয় তার এই চাকরি। স্কুল ছুটির পর তিনি তার গোষ্ঠীর সঙ্গে একত্রিত হন। কবে কোথায় কি সমাজসেবা করবেন সেই সমস্ত পরিকল্পনা সেরে তবে বাড়ি ফেরেন। এগুলো তার রোজ নামচার মধ্যে পড়ে। সেদিনও তিনি সন্ধ্যের কিছু পর গায়ের ফেরি ঘাটে এসে নামলেন। চারপাশটা তখন একটু একটু করে অন্ধকারে ডুবতে শুরু করেছে। পাড় থেকে নদীর ভেতর ঢুকে আসা কচু বনের মধ্যে থেকে জোনাকিরা সজাগ হচ্ছে ক্রমশ। গাছের তলায় তলায় অন্ধকার জমে গাঢ় হয়েছে। আকাশে আজ শুক্লপক্ষের চাঁদ, প্রায় গোল থালার মতো হতে আর কিছু বাকি। সেই আলোতেই চরাচর একেবারে সুস্পষ্ট। রামরতন বাবু নৌকায় দাঁড়িয়েই মাঝির হাতে কিছু পয়সা গুঁজে দিয়ে পাড়ের ভেজা জমিতে পাতানো কাঠের পাটাতনের ওপরে পা রাখলেন। মাঝি লণ্ঠনের আলোয় ততক্ষণে তার হাতের পয়সাটা গুনে ফেলেছে। সেবার বেশ একটু শশব্যস্ত হয়ে বলল, এই যে কথা বলছি, এত পয়সা দিলেন যে, ভাড়া তো এত না। রামরতন বাবু পেছনে ঘুরে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বললেন, ছেলেকে বই কিনে দিও। তোমার ছেলেটার মাথা পরিষ্কার, বই থাকলে তার পড়াশুনো আরো ভালো হবে। বিধু মাঝির ছেলে মিলনপুর উচ্চ বিদ্যালয়েই পড়ে। তার যে নতুন ক্লাসের বই নেই, এই ব্যাপারটা আজ সকালেই জানতে পেরেছেন রামরতন বাবু। তাই তার তরফ থেকে যা করার সেটা তিনি করলেন। শ্রদ্ধায় ভক্তিতে মাথা নুয়ে এলো বিধু মাঝির। হাত জোর করে এক দৃষ্টে সে চেয়ে রইল রামরতন বাবুর পানে। রাতের অন্ধকার তার চোখের ওই সামান্য জলের ঝিকমিকানিটা কিন্তু লুকাতে পারল না। রামরতন বাবু ব্যাপারটা বুঝে শান্ত সমাহিত ভঙ্গিতেই আবারও বললেন, দেখো বিদু, তোমার ছেলে একদিন বড় হবে, অনেক বড়। তোমার ওই চোখের জল সে মোছাবে, এই আমি বলে দিলাম। এখন তাড়াতাড়ি বাড়ি যাও দেখি। আর হ্যাঁ, মনে আছে তো, সন্ধে নেমে গিয়েছে, মশাল জ্বালিয়ে দল বেঁধে বাড়ি ফিরবে, একা একা কিন্তু কোথাও যাবে না। তালি কথা, আপনার একটু এগোই দি, আপনিও সে একা একা। বিধু মাঝির কথা শেষ হতে না হতেই মৃদু হেসে বলেন, আমার কথা চিন্তা করো না হে। ততক্ষণে মশালটা ধরিয়ে নিয়েছেন রামরতন বাবু। সেটাই উঁচিয়ে আবারও বললেন, এই দেখো,
মশাল তো রইলই, আর সাথে ওই হিংস্র সাপতকে জব্দ করবার মন্ত্র আমার কাছে আছে। না আর কথা বলে কাজ নেই, তুমি সাবধানে বাড়ি যাও, আমিও চলি। এই বলে মশাল হাতে সামনের দিকে পা বাড়ালেন রামরতন বাবু। একসময়ের ডাকসাইটে স্বদেশী বিপ্লবী ছিলেন এই রামরতন চাকলাদার। নানা রকম অস্ত্রের ব্যবহার তিনি করেছেন, তারই একটা গুছিয়ে রেখেছিলেন তিনি। বলাই বাহুল্য, রামরতন বাবুর এই কঠিন অতীতের কথা কিন্তু কেউ জানে না, অন্তত এই গ্রামের কেউ তো নয়। তিনি এখানে রামরতন চাকলাদার নামে পরিচয় গোপন করে আছেন। তার আসল নামটা যে কি তা কেউ জানে না। আজকাল সেই কোল্ড পিস্তলটাই সঙ্গে রাখেন রামরতন বাবু, কারণ বাড়ি ফিরতে তার মাঝে মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে। তার উপর এইরূপ বিপদের দিনে এই জিনিসটা আবশ্যিক। ফতেপুর গ্রামটা এমনিতে কিন্তু নিরিবিলি নয়। চণ্ডীমণ্ডপ থানের আড্ডা, মঙ্গলাহাটের হই হট্টগোল, নদীর বুকে নৌকা বাইস, এমনকি ভৈরবীর মাঠে বছরে অন্তত 3 থেকে 4 বার মেলার আয়োজন। লাল মাটির এই গ্রামের মানুষেরা যেমনি খাটিয়ে তেমনি আমোদ প্রিয়। তবে কয়েকদিন ধরে এই হাস্য উজ্জ্বল গ্রামটার বুকে কি এক আতঙ্ক যেন একটু একটু করে দানা বেঁধেছে। কয়েকদিন আগে প্রথম ঘটনাটা ঘটে। গ্রামের দক্ষিণের খালটার পাড়ে পড়ে থাকতে দেখা যায় রানার ছিন্ন ভিন্ন লাশটা। রানা ছিল গ্রামের এক অন্যতম কর্মঠ ছেলে। মানুষের বিপদে সেই প্রথমে ঝাঁপিয়ে পড়ত। যে কোনো মানুষের কঠিন সময়ে পাশে থেকে তাকে সাহায্য করত। কারো কোনো বিপদ আসলে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ত সামনে। এমন একটা ছেলের এইরূপ অকস্মাৎ মৃত্যুতে গ্রামের মানুষের পায়ের তলার মাটি সরে গেল যেন। দুঃখ কষ্টে সকলে একেবারে ভেঙে পড়ল। সর্বোপরি এক মারাত্মক ভয় জাগে সকলের হৃদয়ে। তার কারণ রানার ওই ছিন্ন ভিন্ন লাশটা। বুক আর পেটের থেকে খুবলে নেওয়া হয়েছে মাংস। মুখের অবস্থাও তথৈবচ। ঘাটটাকে কেউ একদিকে মুড়িয়ে দিয়েছে। উড়ুর ওপর ধারালো নখের আঁচড় বিদ্যমান। সব মিলিয়ে বোঝাই যায় এ কোনো মানুষের কীর্তি নয়, নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু এর জন্য দায়ী। তবে ফতেপুরের নিকটস্থ যে জঙ্গল, সেখানে যে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই সে কথা গ্রামের মানুষ জানে। নিয়মিত সেই জঙ্গলে কাঠ কোঁড়াতে যায় তারা। বিগত 50 বছর কি তারও বেশি হবে, কোনোদিনও তো তেমন কিছু তাদের নজরে পড়েনি। রানার এই ঘটনাটায় প্রথম তাদেরকে ভাবতে বাধ্য করছে ফতেপুরের লাগোয়া জঙ্গলে হয়তো কোনো নরখাদক জন্তুর আবির্ভাব ঘটেছে। এই ঘটনার ঠিক 2 দিন পর গ্রামের একমাত্র বৈদ্য ভূদেব বাড়ুজ্যের ছিন্ন ভিন্ন মৃতদেহটা মেলে ঠিক চণ্ডী মণ্ডপের বাইরের রাস্তায়। তার মৃতদেহেরও একই পরিণতি ছিল। সেই মোটকে যাওয়া ঘাড়, বুক পেট থেকে খুবলে নেওয়া মাংস, উড়ুর ওপর ধারালো নখের আঁচড়, রক্তে ভেজা শরীর। এই ঘটনাটার পর গ্রামের মানুষ একরকম নিশ্চিত হয়ে যায় এই কাজ কোনো হিংস্র জন্তুর না হয়ে যায় না। পঞ্চায়েত বসে গ্রামে। গ্রামের মোড়ল সকলকে ডেকে পাঠায় চণ্ডী মণ্ডপ তলায়। ফতেপুরবাসীরা, এই কঠিন মুহূর্তে তোমাদের সাহায্য ছাড়া আমি কিন্তু কিছুতেই পারবো না। আমাদের সকলকে এক হয়ে লড়তে হবে। কাঁধে কাঁধ লাগিয়ে রুখে দাঁড়াতে হবে এই ভয়াবহ বিপদের বিরুদ্ধে। আমার বিশ্বাস সুদিন আবার ফিরবেই।
তাছাড়া আমি শহরে খবর পাঠিয়েছি, পশু শিকারীদের একটা দল আগামী 3 দিনের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গ্রামে এসে পৌঁছবে। আমাদেরকে এই 3 দিন খুব সাবধানে থাকতে হবে। পারতপক্ষে অন্ধকার নামার পর বাড়ি ছেড়ে কেউ বেরোবে না। যদি একান্তই বেরোতে হয় তাহলে হাতে মশাল নিয়ে দল বেঁধে বেরোতে হবে। তো সেই মতোই চলছে। রাতের অন্ধকার তো বটেই, দিনের বেলাতেও কেউ আর একা একা পথে ঘাটে বার হতে সাহস পাচ্ছে না। গ্রামটা একরকম থমথমে মেরে গিয়েছে। এরই মধ্যে গ্রামের মোড়লের কাছে টেলিগ্রাম এলো। টেলিগ্রামে লেখা ছিল, শিকারীদের গ্রামে এসে পৌঁছতে আরও নাকি দিন 3 সময় লাগবে। এই সময় যেন গ্রামের মানুষ সাবধানে থাকে। গ্রামের মানুষ সাবধানে আছে বটে, তবে ভয় তাদেরকে পঙ্গু করে দিয়েছে। এর মধ্যে যদিও অঘটন আর কিছু ঘটেনি। রামরতন বাবু একা একা হেঁটে চলেছেন পথে। হাতের মশালটা চাঁদের আলোকে ছাপিয়ে সামনের পথটাকে আরো বেশি মাত্রায় আলোকিত করেছে। হাঁটতে হাঁটতে বা কাঁধের থেকে ঝোলা ব্যাগটার মধ্যে একবার হাত ঢুকিয়ে নিশ্চিত হলেন অস্ত্রটা জায়গা মতোই আছে। মনে মনে ঠিক করলেন, তেমন কোনো প্রাণ সংশয়ের প্রশ্ন না উঠলে ওটার ব্যবহার তিনি করবেন না। হয়তো সামনে ভৈরবীর মাঠ, ওটা পার করে গেলেই তার বাড়ি। আর তো মাত্র মিনিট 5 ব্যাপার। রামরতনবাবু পা টেনে চলতে লাগলেন। নক্ষত্র ঝলমলে আকাশ, মৃদু মৃদু বাতাস বইছে। ঝিঁঝি আর রাত চড়াদের সমবেত সঙ্গীতে ফুটে উঠছে রাতের ঝিম ধরা ভাব। কোথাও কোনো জনমনুষ্য নেই, কেবল চাঁদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক একটা বাদুড় জাতীয় পাখি। মূল রাস্তা ছেড়ে রামরতনবাবু মেঠো পথটায় পা রেখেছেন কি অমনি চারপাশ থেকে ধেয়ে এলো কিছু ঝোড়ো বাতাস। মুহূর্তের মধ্যে মেঘ মুক্ত আকাশ ঢেকে গেল কালো কালো দৈত্যাকার মেঘেতে। তার ফাঁক দিয়ে খুব ট্যারচা ভাবে এক ফালি জ্যোৎস্না এসে পড়ল মাঠের মাঝের উঁচু ঢিবিটার ওপর। ততক্ষণে রামরতন বাবুর গতি রুদ্ধ হয়েছে। হঠাৎ আবহাওয়ার এমন আমূল পরিবর্তন সত্যিই তিনি এর আগে দেখেননি। চারপাশে এখন বেশ অন্ধকার, আলো ছাড়া পথ চলা মুশকিল। তাই তিনি ঝোলার ভেতর হাত দিয়ে 2 সেলের টর্চটা বার করতেই যাবেন, এমন সময় তিনি দেখলেন ঢিবির ওপরটায় যেখানে জ্যোৎস্না ট্যারচা ভাবে এসে পড়েছে, ঠিক সেই স্থানে ঢিবির পেছন থেকে ধীরে ধীরে উঠে এলো একটা প্রাণী। পিছলে এসে পড়া চাঁদের আলো তার ডোরা কাঁটা শরীরের ওপর পড়ে আবারও যেন পিছলে গেল। পেশিবহুল এক বিশাল আকার ডোরা কাঁটা বাঘ ঠিক ঢিবিটার চূড়ার ওপর পায়ের এক থাবা রেখে হিংস্র ভঙ্গিতে এসে দাঁড়িয়েছে। রামরতন বাবুর পা আটকে গেল মাটিতে। বাঘ যে এত বড় হতে পারে সেটা তিনি কল্পনাও করতে পারেন না। এই হলো তার মানে তাদের গ্রামের ত্রাস। রানা এবং ভূদেব বাড়ুজ্যের মৃত্যুর জন্য এই প্রাণীটাই দায়ী। রামরতনবাবু যথেষ্ট সাহসী ব্যক্তি, কিন্তু চোখের সামনে এমন একটা বিভীষিকাকে দেখে তার শরীরও যেন বিকল হয়ে গিয়েছিল। তার থেকে নরখাদকটার দূরত্ব মাত্র 10 কি 12 গজ হবে। ওই দেখা যাচ্ছে আগুনের ভাটার মতো চোখ। প্রাণীটা এবার কিছুটা নড়তেই চটকা ফিরল যেন রামরতন বাবুর। তখনও তার হাতটা ঝোলার মধ্যেই ছিল, তাই টর্চের পরিবর্তে বার করে আনলেন তার কোল্ড পিস্তলটা।
ওদিকে বাঘটা তার পেশিবহুল শরীরে আলোড়ন তুলে ততক্ষণে ঢিবি থেকে নেমে আরো কিছুটা এগিয়ে এসেছে রামরতন বাবুর দিকে। রামরতন বাবু কাঁপা কাঁপা হাতে পিস্তলটা উঁচিয়ে ধরে লক্ষ্য নিবদ্ধ করলেন, আর সঙ্গে সঙ্গে মেঘের গুড়গুড়ানির মতো হাড় হিম করা গর্জন শুনতে পেলেন তিনি। বাঘটা তার হাত পাঁচেকের মধ্যে চলে এসেছে। আর দেরি নয়, তিনি ঈশ্বরের নাম স্মরণ করে বন্দুকের ঘোড়াটা চেপে দিলেন। ততক্ষণে এক প্রকাণ্ড গর্জন ছেড়ে লাফ দিয়েছে নরখাদকটা। এবার তার দিকে ধেয়ে আসা গুলিটা প্রবল বেগে এসে অব্যর্থ লক্ষ্যে আঘাত করল, ঠিক বাঘটার মাথায়। তবে ততক্ষণে তার ওই বিশাল শরীরটা আছড়ে পড়েছে রামরতন বাবুর শরীরের উপর। রামরতন বাবু এতটুকু চিৎকার করার সুযোগ পেলেন না। তবে সেই রাতে গ্রামের মানুষ শুনল বাঘের সেই নারকীয় গর্জন। কালীচরণের কানে বোধহয় সে হুঙ্কার পৌঁছায়নি, না হলে এত রাতেও বাড়ির দালানে বসে থাকত না সে। তার মাথায় তখন চলছে অন্য চিন্তা। একবার উঠোনে রাখা বড় মুরগির খাঁচাটার দিকে তাকাচ্ছে আর বড় বড় দীর্ঘশ্বাস ফেলছে। কদিন ধরে গ্রামে যেভাবে মড়ক লেগেছে তাতে করে তার ব্যবসা একরকম শিখেই উঠেছে। রাতে তো আর বাজার বসেই না, দিনে যদিও বা কিছু মানুষ বাজারে আসে, তবে এই দুর্দিনে কারো আর মাংস খাওয়ার স্বাদ নেই। তাই তার দোকানে মাছি ছাড়া আর কারো আগমন ঘটে না। আর তার থেকেও বড় সমস্যা হলো তার বাড়িতে। বন্ধ খাঁচার মধ্যে থেকে কিভাবে যে একের পর এক মুরগি কমে যাচ্ছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না। যে জন্তু তাদের গ্রামে মানুষ মারছে সেই কি তবে? না না, তাই বা হবে কি করে? বন্ধ খাঁচার কোথাও তো ভাঙা নেই। তাছাড়া একটা জংলি পশু কি তালা খুলে খাঁচা থেকে মুরগি বার করে নিয়ে যাবে? এমনটা আবার হয় নাকি? দালানে বসে এসব ভাবতে ভাবতে অনেকটা রাত হয়ে গেল। বেজায় ঘুম জড়িয়ে আসছে তার চোখে। কিছুতেই আর বসে থাকতে পারল না কালী। ঘরে ঢুকে খাঁচার চাবিটাকে প্রতিদিনের মতো আজও শোয়ার বালিশের তলায় নিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল হতেই হইহট্টগোল পড়ে গেল গ্রামে। সকলে দেখল ভৈরবীর মাঠের মাঝখানে পড়ে আছে রামরতন বাবুর ছিন্ন ভিন্ন লাশ। গুলির আওয়াজ প্রত্যেকের কানে না গেলেও গতকাল রাতের সেই হিংস্র গর্জন কম বেশি প্রত্যেকেই শুনেছে। জন্তুটা যে বাঘ এখন আর সে বিষয়ে কারোর সন্দেহ নেই।
কিন্তু এবার যে রামরতন বাবুকে মরতে হবে এটাকেও স্বপ্নেও ভাবতে পারেনি। রামরতন বাবু এই ফতেপুর গ্রামের একরকম ভগবান। বট গাছের মতো সকলের মাথায় ছায়া প্রদান করে সকলকে আগলে রেখেছিলেন তিনি। তার এরকম মৃত্যুতে গ্রামের মানুষ এবার একেবারে মুষড়ে পড়ল। এতদিন তো ভয় ছিলই, এবার তার সাথে যুক্ত হলো একটা নিরুপায় ভাব। একে একে এমন কিছু লোক মারা যাচ্ছে যাদেরকে ছাড়া গোটা গ্রামটাই শ্মশান ভূমিতে পরিণত হতে বেশি সময় লাগবে না। কালি সকালবেলা উঠেই এই খবর পেয়ে লুঙ্গিটাকে কোমরে কোনো রকমে চড়িয়ে ছুটেছিল ভৈরবীর মাঠের দিকে। রামরতন বাবুর অনেক অবদান ছিল তার উপর। ওনার দেওয়া অর্থের সাহায্যেই তো সে তার মুরগির মাংসের ব্যবসাটা শুরু করতে পেরেছিল। রামরতন বাবুর লাশটা যখন দাও দাও করে চিতায় জ্বলছে তখন ধনুষ বলল, কালী, একের পর এক কি ঘটে যাচ্ছে বলতো গ্রামটাই। নরখাদকটা ইলো কোনতে বলতো। যে গুটিকত গ্রামের ছেলে রামরতন বাবুর অন্ত্যেষ্টি ক্রিয়ায় এসেছিল ধনুষ তাদেরই একজন। বিশুও তাদের সাথে এসেছে। ধনুষের কথা শুনে এবার একটা অদ্ভুত কথা বলল বিশু। তোরা একটা ব্যাপার একটু ভেবে দেখ, বাঘ যদি পেটের দায়ে শিকার করবে তাহলে বেশি বেশি কেন শিকার করবে? গতকাল সন্ধ্যের সময় আমিও তো বাড়ির বাইরে ছিলাম, কই বাঘ তো আমার ধরতে এলো না। তুই যেদিকে ছিলি বাঘ হয়তো সেই পানে ছিল না, মাঠের দিকে এসেছিল সে। তাছাড়া মাঠটা জঙ্গলের থেকে বেশি দূরেও তো না, তাই হয়তো। সূর্য এখন মধ্য গগনে। দিনের আলোতে নাকি নরখাদক শিকার করতে বেরোয় না। তবু সাবধানের মার নেই। তাই জ্বলন্ত চিতাটার কাছেই বসে রয়েছে শ্মশান যাত্রীর দলটা। বিশু ধনুষের যুক্তি শুনে চুপ করে গেল। কালী কিন্তু ঠিক সন্তুষ্ট হতে পারল না। সে মনে মনে ভাবতে থাকলো বিশুর কথাটা। সত্যি তো তাই। ঘটনাগুলোকে যদি পরপর দেখা যায় তাহলে একটু অদ্ভুতই লাগে বই কি। বাঘের আক্রমণে গ্রামের আর 5টা সাধারণ মানুষ মরেনি। যারা অন্যের বিপদে পাশে এসে দাঁড়ায়, অর্থাৎ সমাজ বন্ধু যারা, তারাই মরল। ব্যাপার কি? এটা কি সত্যি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? অন্তিম সংস্কার সম্পন্ন করে কালী যখন বাড়ি ফিরল তখনও দুপুর গড়িয়ে যায়নি। এই বেলায় তার খাঁচার মুরগিগুলোকে গুনে রাখতে হবে। সন্ধে নামতে এখনো দেরি আছে বটে, তবে আর বেশিক্ষণ বাইরে থাকতে সাহস হয় না। ফেরার পথে লোকজনের বলা কথাগুলো তার কানে এসেছে। সকলে বলা বলি করছিল যে আজ সন্ধ্যের মধ্যেই শিকারীদের দলটা নাকি এসে পড়বে। আজ রাতে তারা পরিকল্পনা গুছিয়ে নিয়ে কাল থেকে কাজে নামবে, ওই নরখাদক ধরার কাজে। এমনই কিছু লেখা আরও একটা টেলিগ্রাম আজ সকালেই নাকি এসে পৌঁছেছে গ্রামের মোড়লের কাছে। সুতরাং আজকের রাতটাও অসুরক্ষিত। জঙ্গলে ঘেরা রাস্তাটা এঁকে বেঁকে চলেছে, আর সেই রাস্তা বেয়ে এগিয়ে চলেছে একটা জিপ। চারপাশে একটু একটু করে অন্ধকার ঘনাচ্ছে। সূর্য দিগন্তে এসে উপস্থিত, এবার শুধু ডুব দেওয়ার অপেক্ষা। জঙ্গলে ঘেরা বলে রাস্তাটিতে ইতিমধ্যেই সন্ধ্যের অন্ধকার নেমেছে। হাওয়া কেটে বেশ ভালোই গতিতে এগিয়ে চলেছে জিপটা। জিপের মধ্যে ড্রাইভার সহ 5 জন লোক এবং তাদের অস্ত্রের বাক্স। তাদের 3 জন মূল শিকারী আর বাকি 2 জন কুলি। যদিও কুলি 2 জনও শিকারে খুব একটা অপটু নয়, প্রয়োজন পড়লে তারাও মাঠে নামে।
ড্রাইভারের সিটে বসে থাকা ছেলেটি বলল, কি মনে হয় কি হতে পারে? বাঘ? পাশের সিটে থাকা একজন বলল, দেখো লিওনার্দো, আমরা এতদিনে যেসব কেস সলভ করেছি তার বিচারে দেখতে গেলে এটা হয়তো বাঘের কাজ, কিন্তু পিছনে বসে থাকা আরেকজন বলল, কি নরেন্দা, কিন্তু কি? মোড়লের চিঠিতে যেমনটা জেনেছি তাতে একটু খটকা লেগেছে। যদি এটা বাঘের কাজ হয় তবে সে মানুষ মারে অত্যন্ত নৃশংসভাবে, আর মৃতদেহগুলোতে তার হিংস্রতার গভীর ছাপ রেখে যায়। কিন্তু মাংস খাওয়ায় তার খুব একটা আগ্রহ বোধহয় নেই, উল্টে মৃতদেহটাকে ক্ষতবিক্ষত করাই যেন তার লক্ষ্য। তাছাড়া আমরা কি জানি, বাঘ মানুষ মারে তখন যখন সে কোনো কারণে বন্য প্রাণী শিকার করার ক্ষমতা হারায়। সেটা সেই প্রাণীর শারীরিক অসুস্থতার জন্য হতে পারে, কিংবা বয়স বেড়ে যাওয়ার জন্য হতে পারে। কারণ মানুষ শিকার করা তাদের কাছে অপেক্ষাকৃত সহজ কাজ, আর একবার সে মানুষের স্বাদ পেলে হয়ে ওঠে নরখাদক। তখনই সে ছোটখাটো গ্রামে গঞ্জে ঢুকে মানুষ ধরতে শুরু করে, আর এই সবই সে করে পেটের দায়ে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা শুনেন। প্রাণীটা মানুষ মারছে এবং খুব ঘন ঘন মারছে, যা সাধারণত আর 5টা বাঘের ক্ষেত্রে দেখা যায় না। তাছাড়া মানুষ মারার পর সেগুলো ঠিক করে খাচ্ছেও না, হাঁচড়ে কামড়ে ছিঁড়ে ছুটে ফেলে রেখে যাচ্ছে। তাহলে তুমি কি ভাবছো, বাঘ ছাড়াও অন্য কিছু হতে পারে? স্টিয়ারিং হাতে সামনের রাস্তার দিকে নজর রেখেই লিওনার্দো বলল, আমি যতদূর জানি এই গ্রামের আশেপাশে তেমন গভীর কোনো জঙ্গল নেই। অন্য কোনো হিংস্র প্রাণী হলেই বা সেটা কি হতে পারে? না, এখন এত ভেবে আর লাভ নেই। ফতেপুর পৌঁছে আজ রাতে আমাদেরকে সমস্ত পরিকল্পনা করে ফেলতে হবে। শুনেছি গ্রামের মানুষেরা নাকি ভয়ে সিটিয়ে আছে। এমনিতেই আমরা দেরি করে পৌঁছচ্ছি, আর কোনো ক্ষতি হোক এটা নিশ্চয়ই আমরা চাইবো না। তাই আমাদেরকে কাল থেকেই কাজে নামতে হবে। জাদু যেই হোক না কেন, আশা করি আমাদের চোখে ধুলো দিতে পারবে না। কথাটা শেষ হতেই কতগুলো ঘটনা পরপর ঘটল। ফট করে কি একটা ফাটার শব্দ, সেই সাথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া, ঠিক যেন একটা লাগাম ছাড়া ঘোড়া দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উদ্ভ্রান্তের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে। ঠিক সেই সময় রাস্তার ওপর একটা বেশ বড় গর্তের চাকাটা পড়ে গিয়ে গাড়ির বাঁ দিকটা প্রায় শূন্যে উঠে ডান পাশে উল্টে যেতে যেতে লিওনার্দোর স্টিয়ারিং ধরে কেরামতির জোরে কোনো রকমে বেঁচে গিয়ে রাস্তার পাশের একটা লম্বু গাছে গিয়ে আঘাত করল। সব শান্ত। উইন্ডশিল্ডের কাঁচ শত টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে রাস্তায়। ঘন অন্ধকার নেমে এসেছে জঙ্গলে পথটায়। ঝিঁঝি পোকার ডাক আর সেই সাথে ভেসে আসা রাত চড়া পশু পাখির ডাক। খানিক পর টলতে টলতে বেরিয়ে এলো নরেন, তারপর একে একে লিওনার্দো ও সুরেন, সব শেষে বাকি কুলি 2 জন। তাদের তেমন কোনো শারীরিক আঘাত লাগেনি ঠিকই, তবে আকস্মিক এমন একটা ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। তাই সকলের চিন্তা ভাবনা একরকম থতমত খেয়ে গিয়েছে। সেই ভাবটা কাটিয়ে নিয়ে প্রথম কথা বলল লিওনার্দো। হঠাৎ করে গাড়িটা এমন বিগড়ে গেল কি করে, কে জানে? ততক্ষণে কুলি 2 জন 2টো মশাল জ্বালিয়েছে, আর সেই আলোতেই লিওনার্দোর প্রশ্নের উত্তর মিলল। তখনও গাড়ির পিছনের চাকায় ফুটে রয়েছে কোনো এক প্রাণীর চোয়াল শুদ্ধ দাঁত। আরে এ কি, এত বড় জিনিসটা রাস্তার ওপর ছিল আর আমার চোখে পড়েনি? সুরেন হাঁটু মুড়ে বসে দাঁতটা চাকার থেকে টেনে বার করে আনে। ইস, চাকাটা তো একেবারে ফাল করে দিয়েছে দেখছি। কুলিদের একজন বলে উঠল, ই জাবড়া কোন প্রাণীর আছে বলেন তো? সুয়ার বা হিরেন বলে তো মনে হচ্ছে না।
তার সেই কথায় সকলেই জিনিসটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে, আর সকলের মুখেই ফুটে ওঠে বিস্ময়। একটা চোয়ালের হাড়ের সাথে লেগে থাকা কতগুলো ধারালো দাঁত। জিনিসটা একটা গোটা মাথার খুলি থেকে কোনোভাবে ভেঙে এসেছে। চোয়ালের হাড়টা দেখে তো মনে হচ্ছে। ঠিকই ধরেছ, এ নিঃসন্দেহে মানুষের চোয়ালের হাড়, কিন্তু অমন ধারালো করাতের মতো দাঁত মানুষের হওয়া কি করে সম্ভব? মশালের হলদেটে আলোর গণ্ডির বাইরে জঙ্গলের অন্ধকার যেন ওত পেতে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। পরিবেশে একটু একটু করে ছড়িয়ে পড়ছে কি যেন এক অস্বাভাবিকতা। ব্যাপারটা প্রথম বোধহয় আঁচ করতে পারল ওই কুলি শ্রেণীর লোকটা। সে বলল, সাব, এই জায়গাটা মোটেই ভালো ঠিকছে না। আশেপাশে বিপদ আছে, আমাদেরকে এই জায়গা ছেড়ে তাড়াতাড়ি নিকলতে হবে। কুলি বসন্তরামের কথার যথেষ্ট গুরুত্ব আছে ওদের কাছে। ও হলো দলের এমন একজন যে বস্তুতই বিপদ আগে থেকে আঁচ করতে পারে। তাই তার এই কথায় সকলেই তার মুখের পানে তাকিয়ে দেখল। মশালের হলদেটে আলোয় তার চোয়ালটা শক্ত হয়ে উঠেছে, মুখ চোখে ভয়ের ছাপ। কিন্তু তাড়াতাড়ি বললে কি আর তাড়াতাড়ি বেরোনো সম্ভব? আগে তাদেরকে পাংচার হওয়ার চাকাটা বদলাতে হবে। তার উপর গাড়িটার যে অবস্থা হয়েছে সেটা এখন স্টার্ট নিলে হয়। যাই হোক, সময় নষ্ট না করে তারা লেগে পড়ল কাজে। মিনিট 10-15 মধ্যেই চাকাটা বদলে গাড়িটাকে ঠেলে রাস্তায় তুলল তারা। লিওনার্দো হিট ধরল। কয়েক সেকেন্ড পর স্টার্ট নিল গাড়ি। তবে ঘর ঘর শব্দ করে স্টার্ট নিয়েই পরক্ষণে আবার বন্ধ হয়ে গেল ইঞ্জিন। গাড়িটা ঠেলতে হবে, না হলে চালু হবে না মনে হচ্ছে। বসন্ত, দেখো তো ব্যাপারটা। লিওনার্দোর কথা মতো বসন্ত আর একজন কুলি গাড়ি থেকে নেমে গাড়িটা ঠেলতে শুরু করল। চাকা কয়েক পাক গড়াতেই স্টার্ট নিল গাড়ি। বসন্ত এবং আরেকজন কুলি গাড়িতে উঠে পড়তেই পুনরায় বন্ধ হলো স্টার্ট। মহা মুশকিলে পড়া গেল। বসন্ত, আবার ঠেলা দিতে হবে। আবারও বসন্ত গাড়ি থেকে নামতেই যাচ্ছিল, এমন সময় নরেন তাকে বাধা দেয়। চাপা স্বরে বলে, গাড়ি থেকে নামিস না, বন্দুকটা রেডি কর, বিপদ শিয়রে। হঠাৎ নরেনের এহেন কথায় সকলে তো চমকে উঠল। তবে তার নির্দেশিত দিকে চাইতেই দেখতে পেল রাস্তার পাশের প্রকাণ্ড ঝোপটায় জেগে উঠেছে দুটো জলজলে চোখ। লিওনার্দো, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করো। লিওনার্দো মরণপণে চাবি ঘুরিয়ে চলেছে। গাড়িটা কিছুতে স্টার্ট নিচ্ছে না। ঘর ঘর শব্দ তুলে স্টার্ট নেওয়ার আগেই থেমে যাচ্ছে ইঞ্জিন। ততক্ষণে ঝোপের মধ্যের অন্ধকার ঠেলে বেরিয়ে এসেছে একটা প্রকাণ্ড জীব। আধারে তার শরীরটা পরিষ্কার দেখা না গেলেও আগুনের ভাটার মতো জ্বলতে থাকা চোখ দুটো দেখলেই বোঝা যায় সেটা একটা মস্ত বড় বাঘ। এত বড় বাঘ এর আগে নরেনরা কখনো দেখেনি। লিওনার্দো, কিছু করো তাড়াতাড়ি। বাঘটা ততক্ষণে শরীরটাকে বেঁকিয়ে আক্রমণের জন্য একেবারে প্রস্তুত। ওদিকে বসন্ত ঘুম পাড়ানি বন্দুকটা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। সাবজি, এই বলেই গাড়ির পেছন দিক থেকে সে বন্দুকটাকে এগিয়ে দেয় নরেনের দিকে। তবে সেটি বাঘের বিরুদ্ধে বাগিয়ে ধরার আগেই প্রকাণ্ড বাঘটা একটা মোক্ষম লাফ দেয় গাড়ির বনেট লক্ষ্য করে। বাঘের সমস্ত শরীরে বয়ে যায় এক তরঙ্গ। শূন্যে লাফিয়ে ওঠা তার শরীরটা চাঁদের আলোয় ঝিলিক খেয়ে ওঠে। ঠিক সেইখানেই গাড়িটা হঠাৎ স্টার্ট নিয়ে এগিয়ে যায়, আর বাঘের বিরাট শরীরটা প্রায় সঙ্গে সঙ্গে শূন্যে ঘুরে এসে পড়ে মাটিতে, যেখানে এতক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল। ওদিকে গাড়িটা এগোতে শুরু করেছে। বাঘটা মাটিতে পড়েই পরক্ষণে উঠে দাঁড়িয়ে ধাওয়া করে তাদের পিছনে। তবে ততক্ষণে গাড়িটা গতি নিয়ে নেয়।
একটু একটু করে বাড়তে থাকে বাঘ আর গাড়ির দূরত্ব। ওদিকে প্রকাণ্ড বাঘটিও বড় বড় পায়ে একরকম লাফিয়ে লাফিয়ে ছুটে এগিয়ে আসে। জঙ্গলে পথটার অন্ধকার এখন অনেকটাই ফিকে হয়ে উঠেছে। চতুর্দশীর চাঁদ একটু একটু করে মধ্য গগনমুখী। তারই আলো গাছপালার পাতার ফাঁক গলে ছিটকে এসে পড়ছে রাস্তার উপর। সেই আলোতেই ঝিঁকিয়ে উঠছে বাঘের হলদেটে শরীরটা। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে পেশিবহুল শরীরটায় উঠছে একের পর এক কম্পন। চোখ মুখ থেকে ঠিকরে বেরোচ্ছে হিংস্রতার লেলিহান শিখা। শিকারকে এত কাছে পেয়ে ক্রমেই হাত ছাড়া হয়ে যাওয়ার ক্রোধ। ঠিক এমন সময় সামনে এগিয়ে চলা জিপের মধ্যে একটা শব্দ হয়। আর পরক্ষণেই তীব্র বেগে ধেয়ে আসা গুলিটা জ্যোৎস্নায় একবারের জন্য ঝিঁকিয়ে উঠে সরাসরি এসে বিদ্ধ করে প্রকাণ্ড বাঘটার শরীরে। তার দৌড়ানোর গতি রুদ্ধ হয়। কয়েক পা এগিয়েই বিরাট দেহটা একটা গর্জন ছেড়ে এলিয়ে পড়ে মাটিতে। আর ঠিক সঙ্গে সঙ্গে তার থেকে 50 গজ দূরে লিওনার্দোদের জিপটাও থেমে যায়। কালী, এই কালী, কি রে, এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিস নাকি? এই কালী, আরে মরে গেলি নাকি? রঘুর অনেক ডাকাডাকিতে অবশেষে কালীর ঘুম ভাঙল। ঘুম চোখ খুলেই সে অনুভব করল শরীরে আজ তার বেজায় ব্যথা। গত কয়েকদিনের তুলনায় আজকের বেদনার পরিমাণটা যেন আরও একটু বেশি। উফ, কি যে হচ্ছে তার সাথে এই কদিনে কে জানে। রাতে ঘুমানোর পরই যেন শরীরটা বেশি করে খারাপ হচ্ছে, আর তার জন্যেই ঘুম থেকে উঠতেও হচ্ছে তার বেজায় দেরি। ওদিকে তার ব্যবসা তো গোল্লায় গিয়েছেই। গতকাল সন্ধ্যাবেলায়ও মুরগি গুনে অনেক ঘাটতি ধরা পড়েছে তার হিসেবে। প্রতিদিন এভাবে মুরগিগুলো যে কে চুরি করছে কে জানে। এ তো এক ভয়ানক রহস্য। প্রতি রাতেই সে ভাবে জেগে থেকে দেখবে আসলে তার মুরগিগুলোর সাথে কি হচ্ছে, কিন্তু গত 5-6 দিন ধরে চেষ্টা করেও রাতে জেগে থাকা তার কিছুতেই হচ্ছে না। রাত বাড়তেই একটা সময় মরণ ঘুম চেপে আসে তার চোখে। ওই রে কালী, আরে শরীর টরীর খারাপ করলো নাকি? এত বেলা পর্যন্ত শুয়ে শুয়ে করছিস নাকি? কোনো রকমে বিছানা ছেড়ে উঠে বাইরে এলো কালী। কি হয়েছে রে রঘু, এত হাঁক ডাক করছিস কেন? আরে তুই তো এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস, ওদিকে গ্রামে কত কি হয়ে যাচ্ছে জানিস? কি বলছিস? কাল রাতে আবার কি কেউ? না না, আর তো বাঘের ভয় নেই। কাল রাতে শিকারির দলটা এসে হাজির হয়েছে। তারা আসার পথে নাকি আবার ওই ওই নরখাদকের দেখাও পেয়েছিল জঙ্গলের রাস্তায়। শুধু কি তাই, বাঘটা তাদের হাতে গতকাল একটা গুলিও খেয়েছে। আর তাদের মুখেই তো রটিছে বাঘের বর্ণনা। সে এক প্রকাণ্ড বাঘ। ওই শিকারীদের মতে তারা এত বড় বাঘ নাকি আগে দেখিনি। গ্রামে তো এখন বাঘ ধরারই তোড়জোড় চলছে। ওই ওই ভৈরবীর মাঠে তারা উঁচু মাচান বানাচ্ছে। ওইখানেই নাকি নরখাদকটাকে টোপ দেওয়া হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রঘু থামল। কালী কিন্তু এসব বিষয়ে খুব একটা উৎসাহ পেল না। সে কেবল বলল, ধরা পড়লেই ভালো। যাই, আমি বাকিদের খবরটা দিয়ে আসি। তুই পারলে একবার ভৈরবীর মাঠেতে ঘুরে আয়, ওখানে লোকজন সব ভিড় করিস। রঘু কথাগুলো বলে লাফাতে লাফাতে চলে গেল। সে যেতেই কালী ধপ করে বসে পড়ল দাওয়ায়। বাঘ নিয়ে একটা চিন্তা আছে বটে, কিন্তু তার মনে এখন অন্য প্রশ্নের চট। যথারীতি সন্ধে ঘনালো।
বাঘ ধরার সমস্ত বন্দোবস্ত ততক্ষণে হয়ে গিয়েছে। ভৈরবী মাঠের উপর একটা উঁচু মাচান তৈরি করা হয়েছে, আর বাকি মাচাগুলো বাঁধা হয়েছে মাঠের আশেপাশের গাছগুলোর ওপর। একটা এঁড়ে বাছুরকে ব্যবহার করা হচ্ছে বাঘের টোপ হিসেবে। তাকে একটা দড়ি দিয়ে মাঠের মাঝখানে বেঁধে রাখা। দড়িটায় আবার আলকাতরা লাগানো, যাতে চট করে বাছুরটাকে বেঁধে রাখা হয়েছে সেই ব্যাপারটা ঠাউর করা না যায়। প্রাণীটাকে এমন কিছু খাওয়ানো হয়েছে যার ফলে তার মধ্যে একটা ঝিম ধরা ভাব, একটা জায়গায় ঝিমিয়ে বসে আছে। শিকারীদের 5 জন বন্দুক হাতে আলাদা আলাদা গাছে উঠে প্রস্তুত চরম মুহূর্তের জন্য। তারা গ্রামের মানুষদেরকে আশ্বস্ত করেছে যে সন্ধ্যের পরপরই তারা ওই নরখাদক বাঘটিকে কাবু করে ফেলবে। তারপর প্রাণীটিকে সম্পূর্ণরূপে জালে বন্দি করে তাকে ঝুলিয়ে দেওয়া হবে মাঠের মাঝখানের ওই উঁচু মাচান থেকে। আর তারপর শঙ্খ বাজিয়ে গ্রামের মানুষদেরকে ইঙ্গিত দেওয়া হবে যে কাজ সম্পন্ন হয়েছে। তখন সকলে নির্ভয়ে ভৈরবীর মাঠের কাছে এসে হাজির হতে পারে। অত বড় বাঘটাকে সচক্ষে দেখার এই এক সুযোগ, এই যেন কেউ হাতছাড়া না করে। তো সেই কথা মতোই গ্রামের সকলে যে যার ঘরে দরজায় হুড়কো তুলে একরকম রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন শঙ্খধ্বনি বাজবে। আজ তারা বাঘ দেখবে, এটা ভেবেই তাদের শরীরে মুহুর্মুহু যেন বয়ে চলেছে উত্তেজনার হিমেল স্রোত। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নামল। আকাশে উঠল থালার মতো চাঁদ। আজ পূর্ণিমা, তাই আকাশে যেন তারার মেলা বসেছে। উজ্জ্বল জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। বাঘ যে আজ বেরোতে পারে তার নিশ্চয়তা শিকারীরাই দিয়েছে। তাদের মতে নরখাদক বাঘেরা মানুষ মেরে একটা আলাদা মজা পায়। তার উপর গতকালই তাদের গুলিতে একটা বাঘ আহত হয়েছে। আর সেই বাঘটি যে এই গ্রামের নরখাদক তাতে তাদের বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ এক এলাকায় অমন বড় দুটো বাঘ সাধারণত থাকে না। তবে এই বিশালাকায় বাঘটা যে কোথা থেকে এলো সেই বিষয়ে শিকারীর দল বিশেষ কিছু আলোকপাত করতে পারেনি। সময় কিছুটা কাটল। অধীর আগ্রহের সাপদের মতো গাছের ওপর অন্ধকারে নিজেদেরকে মিশিয়ে ওত পেতে অপেক্ষা করছে শিকারীর দল। মাঠের মাঝখানে একই রকমভাবে ঝিমোচ্ছে হতভাগ্য বাছুরটা, তবে বাঘের কোনো দেখা নেই। ওদিকে কালী বিছানায় শুয়ে একরকম ছটফট করছে। কি এক অসহ্য যন্ত্রণা হচ্ছে তার শরীরে। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে গোটা দেহ। গত 7 দিনের মধ্যে আজকের ব্যথাটাই যেন চরমে উঠেছে। কিছুতেই সহ্য করতে পারছে না। ছটফট করতে করতে এসে ঘরের দরজা খুলে ফেলল সে। জানে এত রাতে বাইরে একাকী বেরোনো মোটেই কাজের কথা নয়। বাইরে বাঘের ভয় আছে, তবু কিছুতেই যেন নিজেকে আটকাতে পারল না। খোলা বাতাসে না গেলে বোধহয় তার এই অস্বস্তিটা ঠিক হবে না। বারবার এমনটাই মনে হতে লাগলো তার। তাই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাড়ির বাইরে বেরিয়ে এলো সে। উঠোনের উপর একটা অংশে জ্যোৎস্না ট্যাঁচা ভাবে পড়েছে। কালী কি এক অমোঘ টানে সেদিকেই ছুটে গেল। যথাস্থানে পৌঁছে মুখ উঁচু করল আকাশের পানে। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে উজ্জ্বল থালার মতো চাঁদটা। কালী সেদিকেই চেয়ে রইল। সমগ্র শরীর জ্যোৎস্নায় ভিজিয়ে একভাবে দাঁড়িয়ে রইল সে। তবে পরক্ষণেই অনুভব করল এতে তার যন্ত্রণা যেন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। চাঁদের আলো গায়ে পড়তেই তার পেশিগুলোতে
প্রবল খিঁচুনি ধরেছে যেন। কালী সেখান থেকে সরে আসতে চাইল, কিন্তু একে সে তো নড়তেই পারছে না। তার পা দুটো ওই স্থানের মাটিতে কেউ যেন গেঁথে দিয়েছে, কোন অদৃশ্য শক্তি। ভৈরবীর মাঠের পরিবেশ তখনও শান্ত। বাছুরটা যথাস্থানে ঝিমোচ্ছে, আর শিকারীদের নজর তারই ওপর নিবদ্ধ। এমন সময় চাঁদের আলোয় উদ্ভাসিত মাঠের মধ্যে উঁচু ঢিবিটার পেছন থেকে নিঃশব্দে প্রবেশ করল বিশাল দেহী বাঘটা। ঢিবির ওপর এসে দাঁড়াতেই তার পায়ের থাবায় ঝিঁকিয়ে উঠল ধারালো নখ। প্রকাণ্ড মাথাটা উঁচু করল এক অদ্ভুত ভঙ্গিতে, যেন এই জগতের কাউকেই সে ডরায় না। চারপাশটা দেখে নিয়ে তার নজর গেল মাঠের মাঝখানে। সেখানে একটা বাছুরকে বসে থাকতে দেখে চোখের তারায় ঝিঁকিয়ে উঠল রক্ত নেশা। শরীরটাকে নিচু করে একটা প্রকাণ্ড লাফ দিল সে। নীল আকাশের প্রেক্ষাপটে ঝিঁকিয়ে উঠল ডোরা কাঁটা শরীরটা। বাতাস কেটে মুহূর্তে সশব্দে সেটা এসে পড়ল মাটিতে, ঠিক বাছুরটার সামনে। সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে দেখে এতক্ষণের ঝিমুনো ভাবটা কেটে গেল প্রাণীটার। তড়া করে লাফিয়ে উঠল বাছুরটা। উল্টো দিকে নধর বাছুরটাকে দেখে নরখাদকটার জিভে জল এসেছে। দপ করে জ্বলে উঠেছে তার চোখের মণি দুটো, আর তাতেই বাকি সব ভুলে গেল সে। না হলে একটু খেয়াল করলে হয়তো 5টা বন্দুকের থেকে হওয়া খুট করে একটা শব্দ তার কানে আসত। কিন্তু তার বদলে এখন সে তার দেহটাকে নিচু করে সামনের পায়ে ভর রেখে শিকারটার উপরে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে আড়ালে 5-5টা বন্দুক তার পরিকল্পনাকে ব্যর্থ করতে উদ্যত। নরখাদকের লক্ষ্য স্থির, সামনে ছটফট করছে বাছুরটা। এবারই ওর উপর নেমে আসবে নরখাদকের ওই মরণ ধারালো থাবা। এমন সময় নিস্তব্ধ রাতের বুক খান খান করে একসাথে গর্জে উঠল 5টা বন্দুক। সেই শব্দে ভ্যাবাচাকা খেয়ে ঘাড় তোলার আগেই 5টা গুলি পরপর এসে বিঁধল তার শরীরে। মাথা উঁচু করার ফুরসতটুকুও পেল না। সেইখানেই গোটা শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। রাতের বেলা ভৈরবীর মাঠে যেন হঠাৎ করেই মেলা বসেছে। মশালের আলোয় চরাচরের জ্যোৎস্নার আলো ফিকে হয়ে যাওয়ার জোগাড়। প্রায় গ্রামের সব মানুষই এসে ভিড় জমিয়েছে ভৈরবীর মাঠে। প্রকাণ্ড বাঘটার মৃতদেহটা জালে আষ্টে পিষ্টে জড়িয়ে সদ্য নির্মিত মাঠের উঁচু মাচানটা থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্ফারিত নেত্রে নরখাদকটাকেই দেখছে সকলে। সকলের মুখেই ইতিমধ্যে শিকারীদের গুণগান। তাদের কথায় খেটেছে বটে, তারা নরখাদকটাকে ধরে ফেলেছে। হ্যাঁ, সন্ধ্যের পর হয়নি ঠিকই, কিন্তু প্রাণীটাকে মারতে তো পেরেছে। আর তারপরেই তারা শঙ্খ বাজিয়ে ইঙ্গিত দিতেই একে একে গ্রামবাসীরা দুরু দুরু বক্ষে এসে হাজির হয় ভৈরবীর মাঠে। তারপর সেই ঝুলন্ত মৃত বাঘটিকে দেখে প্রথমে শিহরিত হলেও তাদের আতঙ্কের দিন যে এবার শেষ, এটা ভেবেই আনন্দে ফেটে পড়েছে পরক্ষণেই।
এখন তারা মশাল হাতে হৈ হৈ করছে। বাঘের দেহটাকে ঘিরে মোড়ল সহ 5 জন শিকারী দাঁড়িয়ে। তাদের সকলের মুখেই জয়ের অহংকার। আর হবেই বা না কেন? যে নরখাদক গ্রামের মানুষের জীবন বিগত কয়েকদিনে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল, তাকে একদিনেই ধরাশায়ী করেছে শিকারীরা। তবে এত কিছুর মধ্যেও বাছুরটাকে মুক্ত করার কথা এখনো কারো মাথায় এলো না। হতভাগ্য প্রাণীটা আতঙ্কে কাঠ হয়ে বসে। এবার হঠাৎ ভিড়ের ভেতর থেকে একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ছুটে এসে বাছুরটাকে জড়িয়ে ধরল। বংশী, বংশী, এই তো আমি এসেছি। আর চিন্তা করিস না, তোকে আমি এবার নিয়ে যাব। বংশী রে, বংশী। আসলে আজ সকালেই মোড়লের লোকেরা কৃষ্ণর থেকে বংশীকে জোর করে নিয়ে এসেছিল। কৃষ্ণর বাপ মোড়লের লেঠেল দলের লোক, তাই মোড়লের আদেশে সে এই কাজ করতে বাধ্য হয়। কিন্তু সেই থেকেই শুরু হয়েছে কৃষ্ণর কান্নাকাটি আর ছটফটানি। তাকে বকাঝকা করে এমনকি মেরে ধরেও তার বাপ তাকে শান্ত করতে পারেনি। এখনো বাপের সাথে কাঁদতে কাঁদতেই সে ভৈরবীর মাঠে এসেছিল। ভেবেছিল তার বংশীকে আর বোধহয় তার দেখা হবে না। কিন্তু মাঠে এসে দেখে ওই তো মাঠের মাঝখানে বসে আছে বংশী। আর নিজেকে সামলাতে পারে না, বাবার হাত কোনো রকমে ছাড়িয়ে ছুটে আসে বংশীর কাছে। মোড়ল বাচ্চা ছেলেটার এমন ব্যাকুলতা দেখে তার কাছে আসে। ততক্ষণে ছেলেকে আটকাতে কৃষ্ণর বাপও তার পিছু পিছু ছুটেছে। মোড়লকে এগিয়ে আসতে দেখে এবার সে কাচুমাচু করে বলল, কথা মশাই, ছেলেটারে কিছুতেই বুঝাতে পারছিনি। বংশী বংশী করে সেই সকালতে নাও খাওয়া সেদিছে, একভাবে কান্নাকাটি করেই যাচ্ছে। আপনি কিছু একটা করেন। মোড়ল হাসতে হাসতে কৃষ্ণর মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা কি কৃষ্ণ, তোমার বংশী তো ভয়ানক কাজ করেছে। ওই বাঘটাকে দেখো, ওই বাঘটাকে ধরিয়ে দিয়েছে সে। এই কথাতেও কৃষ্ণর মুখে হাসি ফুটল না। সে জানে আজ কত বড় বিপদের মুখে তার বংশীকে ঠেলে দিয়েছিল তার সামনে দাঁড়ানো এই লোকটা আর তার বাবা। এরা কেউ ভালো না, সবাই বংশীকে তার থেকে কেড়ে নিতে চেয়েছিল। মোড়ল মশাই আবার বললেন, তোমার বংশীর কাজ শেষ হয়েছে, এবার তুমি ওকে নিয়ে যেতে পারো। এমন সময় শিকারীদের দলের প্রধান নরেনের কথা শোনা যায়। কে বলেছে মোড়ল মশাই কাজ মিটেছে? আসল কাজ তো এখন শুরু হবে। অকস্মাৎ এই ধরনের কথায় মোড়ল হকচকিয়ে পিছনে চায় আর দেখে শিকারী 5 জন পাশাপাশি এসে দাঁড়িয়েছে। তবে আশ্চর্যের বিষয়, চারিদিকে এত আলো, আকাশে পূর্ণিমার চাঁদ, তবুও ওই 5 জনের ওপর কেমন যেন একটা আঁধার বিরাজ করছে। এবার 5 জোড়া চোখ সেই আঁধারের মধ্যে থেকেই দপ করে চলে উঠল। প্রত্যেকের মুখেই একই রকম অদ্ভুত হাসি। বেজায় বিস্মিত হলেন মোড়ল। মানে কি বলছেন, ঠিক বুঝলাম না তো। এভাবে বুঝবেন না, আপনাকে ভালো করে বোঝাতে হবে। দাঁড়ান, বুঝিয়ে দিচ্ছি। এই সময় উপস্থিত কারো নজরই শিকারী দলের লোকগুলোর ওপর নেই। সকলেই বাঘ কিংবা উল্লাস নিয়ে ব্যস্ত। মোড়লের সব থেকে কাছে যারা ছিল তারাও ব্যস্ত। কৃষ্ণ ব্যস্ত তার বংশীর গলার দড়িটা খোলা নিয়ে, কৃষ্ণের বাপ ব্যস্ত কৃষ্ণকে নিয়ে। এদিকে জ্যোৎস্না রাতে আলোকিত ভৈরবী মাঠের দৃশ্যপটে যে এক বিরাট বদল আসতে চলেছে সেটা কেউ খেয়ালই করল না, কেবল মোড়ল মশাই ছাড়া। শিকারী 5 জনের একজন ততক্ষণে নিঃশব্দে মাচানে উঠে পড়েছে।
এবং বাঘের বাঁধনটা খুলে দিতে উদ্যত হয়েছে। দেখা গেল মুহূর্তের মধ্যে বাঘের গোটা শরীরটা ধপ করে এসে পড়ল মাটিতে। এবার এই শব্দটা সকলের দৃষ্টি আকর্ষণ করল। এমন সময় একটা দমকা বাতাস বইল। মশালের আলোগুলো দপদপ করে কেঁপে উঠল তাতে। কোত্থেকে একটা মস্ত বড় কালো মেঘ উড়ে এলো পরিষ্কার আকাশের বুকে, ঢেকে দিল চাঁদের সমস্ত আলো। মশালের কম্পমান আলোয় বাঘ রুদ্ধ হয়ে বিস্ফারিত নেত্রে সকলে দেখল পাঁচটা গুলি খাওয়া বাঘটা নড়ে চড়ে উঠে দাঁড়াচ্ছে। অদ্ভুতভাবে তার গায়ের থেকে খুলে যাচ্ছে জালের বাঁধনগুলো। কিছুক্ষণের মধ্যেই বিশাল দেহী বাঘটা সম্পূর্ণরূপে বাঁধন মুক্ত হল। চারপাশে তখন পিনপতন নিস্তব্ধতা। সকলে যেন এ দৃশ্য দেখে ভীষণ মাত্রায় সম্মোহিত হয়েছে। কিন্তু বিষয়ের আরো বাকি ছিল যে 5 শিকারী এতক্ষণে বন্দুক হাতে দাঁড়িয়েছিল, তাদের শরীরটাও হঠাৎ করে বদলে যেতে আরম্ভ করেছে। দেহের সমস্ত মাংস খসে খসে পড়ছে। দেখতে দেখতে 5টা মানুষ 5টা কঙ্কালে পরিণত হলো। গ্রামবাসীরা তো কিংকর্তব্য বিমূঢ়, হতবাক। কি দেখছে তারা চোখের সামনে? এই যে অবিশ্বাস্য! সাক্ষাৎ শয়তানের দল তাদের চোখের সামনে। তাদের মৃত্যু হয়ে নেমে আসতে চলেছে আজকের এই রাতে। এমন সময় ভয়ঙ্করভাবে গর্জে উঠল বাঘটা। এতক্ষণে উপস্থিত সকলের চটকা ফিরল যেন। চারপাশে পরিত্রাহী চিৎকার শুরু হয়ে গেল। যে যেদিকে পারল ছুটে পালাতে আরম্ভ করল। তারই মধ্যে 5টা কঙ্কাল বন্দুক বাগিয়েছে। পর মুহূর্তে শুরু হলো এলোপাথারি গুলি ছোড়া। এদিকে বাঘটার দৃষ্টি কৃষ্ণের উপর। তার কোলের মধ্যে তখন বংশী। দুটো প্রাণী ঠকঠক করে কাঁপছে। ওদিকে মোড়ল আর বংশীর বাপ প্রাণের ভয়ে সেই কখন পালিয়েছে। বিশাল ওই বাঘের সামনে ছোট্ট প্রাণী দুটো একেবারে অসহায়। বাঘটার চোখে রক্ত লোলুপ দৃষ্টি। ওদের মধ্যে দূরত্ব আর মাত্র 2 হাত। এমন সময় বাতাসের গতি আরো বাড়ল। তবে এবার বাতাসের দিক বদলেছে। আগে যে দিক থেকে বইছিল এবার বইছে ঠিক তার উল্টো দিক থেকে। মুহূর্তে চাঁদের ওপর থেকে সরে গেল কালো মেঘটা। চরাচরে পুনরায় ছড়িয়ে পড়ল ফ্যাকাশে জ্যোৎস্না। সেই জ্যোৎস্না উজ্জ্বল রাতের ওই বিভীষিকাময় প্রান্তরে কোত্থেকে যেন লাফিয়ে এসে পড়ল আরো একটা অদ্ভুত মূর্তি। তার বর্ণনা ভাষায় করা দুষ্কর। কালো পেশিবহুল শরীর, 4টি পা, তবে 2 পায়েও সে দাঁড়াতে সক্ষম। সারা গায়ে বড় বড় লোম, চোয়ালটা লম্বা। বিশাল ধানালো দুটো সদন্ত হিংস্রতায় বার হয়ে আছে মুখের বাইরে। হাতে পায়ে ঝিকিয়ে উঠছে ধারালো নখ। না সে মানব, না সে কোনো পশু। তাকে নেকড়ে মানব বলা যেতে পারে। ওদিকে প্রাণ বাঁচিয়ে ছুটতে থাকা গ্রামবাসীদের অনেকেই
গুলিবিদ্ধ হয়ে এদিক ওদিক ছিটকে পড়েছে। প্রান্তরে যে তার প্রতিদ্বন্দ্বীর আগমন ঘটেছে সেটা বিলক্ষণ বুঝতে পারল মায়াবী বাঘ। এক বিশাল হুঙ্কার ছাড়ল সে। পরক্ষণে ততোধিক তীব্রতায় গর্জে উঠল ওই নেকড়ে মানব। যেন এক স্পর্ধার বিরুদ্ধে অন্য এক স্পর্ধার গর্জন। বাঘটির লক্ষ্য পরিবর্তিত হয়েছে। এখন সে নেকড়ে মানবের ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত। তবে বাঘের কিছু বুঝে ওঠার আগে এক প্রবল আঘাত নেমে এলো তার শরীরে। নেকড়ে মানবের ধারালো নখ সহ হাতের আঘাতে বাঘটা ছিটকে গিয়ে পড়ল ওই 5 বন্দুকধারী কঙ্কালগুলোর উপর। এলো পাথারে গুলি ছোড়াটা থামল। ততক্ষণে অনেক গ্রামবাসী জখম হয়ে ইতিউতি ছিটকে পড়েছে, আর বাকিরা কোনো রকমে প্রাণ নিয়ে ঘরে ঢুকে হুড়কো তুলেছে দরজায়। কেবল ওই প্রান্তরে ঘটে চলা ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে কৃষ্ণ আর তার বংশী। তারা কোনো রকমে পালিয়ে গিয়ে একটা মোটা গাছের পিছনে লুকিয়েছে। ভৈরবীর মাঠ তখন এক রণক্ষেত্র। নেকড়ে মানবটিকে ঘিরে দাঁড়িয়েছে ওই 5 কঙ্কাল মূর্তি ও বিশাল আকায় বাঘ। কৃষ্ণ ততক্ষণে বুঝে গিয়েছে এই অদ্ভুত জীবটা নিশ্চয়ই তাকে বাঁচাতে এসেছে। কিন্তু এটা কি? দেখলেই তো কেমন ভয় করে। এমন সময় তার একটা ব্যাপার মনে পড়ে যায়। সকাল থেকেই তো সে ঠাকুরের কাছে এই প্রার্থনাই করছিল, ঠাকুর যেন তার বংশীকে বাঁচায়। আর এখন বংশীর সঙ্গে গোটা গ্রাম এবং সেও যখন বিপদে পড়ল, তখন নিশ্চয়ই ঠাকুরই একে পাঠিয়েছে ওই শয়তানের সাথে লড়াই করতে। কৃষ্ণর সরল মন এমনই কিছু বুঝল, তাই সে চোখ বুজে প্রার্থনা করতে থাকলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওদিকে 5 কঙ্কালের ভয়াবহ শক্তির পরিচয় পাওয়া যাচ্ছে। তারা আসলে রক্ত মাংসের মানুষ নয়, তারা শিকারীদের রূপ ধরেছিল। আসলে তারা একটা পিশাচ, ভয়ানক পিশাচ। নেকড়ে মানবকে তারা মাটিতে চেপে ধরেছে, আর তারই উপর নেমে আসছে একের পর এক ওই বাঘের ধারালো নখের আঘাত। রক্তাক্ত হচ্ছে নেকড়ে মানবের দেহ। বেশ কিছুক্ষণ এমন চলার পর দেখা গেল এবার একে একে কঙ্কালগুলো ছিটকে গিয়ে পড়ছে। তারপর বাঘের বিরাট দেহটাকে শূন্যে লুফে নিয়ে মাটিতে আছড়ে ফেলল নেকড়ে মানব। তবে পরক্ষণে সব উঠে দাঁড়ালো। পুনরায় কঙ্কালগুলো চারপাশ থেকে ঘিরে ধরে ধেয়ে আসতে লাগলো নেকড়ে মানবের দিকে। ততক্ষণে মায়া বাঘও উঠে দাঁড়িয়েছে, সেও দ্রুত এগিয়ে আসছে আক্রমণের লক্ষ্যে। অর্থাৎ নেকড়ে মানবের চারপাশ থেকে আক্রমণ আসছে। এবার পালাবার পথ নেই। ঘাড় ঘুরিয়ে আক্রমণের পন্থাটা বুঝে নিয়ে একেবারে স্থির হয়ে গেল সে। চুপচাপ দাঁড়িয়ে পড়ল এক জায়গায়। ওদিকে দ্রুত বেগে এগিয়ে আসছে শত্রুপক্ষ। এভাবে আক্রমণ একেবারে কাছাকাছি চলে আসতেই হঠাৎ শূন্যে লাফিয়ে উঠল তার শরীর। আর স্বভাবতই চারপাশ থেকে ধেয়ে আসা আক্রমণ একে অপরের উপরে আছড়ে পড়ে নিরস্ত হল। এবার নেকড়ে মানবের এক অদ্ভুত শক্তির পরিচয় পেল প্রতিপক্ষ। আলোর ন্যায় গতিবেগ। মুহূর্তের ভগ্নাংশে প্রত্যেকের ওপরে আছড়ে পড়তে লাগলো একের পর এক দুর্বিষহ আঘাত। এদিকে আঘাতকে হানছে সেটা চোখে দেখার আগেই আক্রমণকারী সরে যাচ্ছে।
এতই তার গতি। প্রতিপক্ষকে কোনো রকম প্রতি আক্রমণের সুযোগ না দিয়ে তাদের শরীরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে থাকলো ওই নেকড়ে মানব। এভাবে চলল বেশ কিছুক্ষণ। একটা সময় প্রতিপক্ষ অনেক চেষ্টা করে আক্রমণের সুযোগ পেল একটা, আর সাথে সাথে ভীষণ আঘাত নেমে এলো নেকড়ে মানবের মাথায়। তৎক্ষণাৎ ছিটকে গিয়ে পড়ল সে। এবার বাঘটা এক লাফে চড়াও হলো তার বুকের ওপর। ওদিকে কঙ্কালসার দেহি পিশাচগুলো চারপাশ থেকে এসে চেপে ধরল তার 4 হাত পা। নেকড়ে মানবকে ধরাশায়ী করে ফেলল তারা। বাঘের মুখটা নেমে এলো নেকড়ে মানবের মুখের কাছে। এক বিষাক্ত নিঃশ্বাস এসে পড়তে লাগলো নেকড়ে মানবের চোখে মুখে। বাঘটা এবার 2 পা তুলে নেকড়ে মানবের মাথাটা মাটিতে ঠেসে ধরে নিজের মুখটা একবার আকাশের পানে তুলে চাইল। পুনরায় কখন যেন সেই কালো মেঘটা আবারও গ্রাস করেছে চাঁদের সমস্ত প্রকাশ। মায়া বাঘ এবার তার মুখটা নামালো। এখন তার লক্ষ্য ওই নেকড়ে মানবের ঘাড়। সেই বরাবর একটা মোক্ষম কামড় বসাতেই যাবে। এমন সময় নেকড়ে মানবের দেহের শক্তি কোনো এক মন্ত্র বলে যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পাল্টে গেল দৃশ্য। সেই 5 কঙ্কাল মূর্তিকে এদিক ওদিক ছিটকে দিয়ে একরকম পাল্টি খেয়ে বাঘের শরীরটাকে মাটিতে ফেলে তার বুকের উপর চড়ে বসলো নেকড়ে মানব। আর আক্রমণের এতটুকু সুযোগ না দিয়ে পরক্ষণেই প্রবল আক্রোশে ওই বাঘের গলা লক্ষ্য করে এক কামড় বসিয়ে দিল। ছিঁড়ে নিল তার কণ্ঠনালী। সঙ্গে সঙ্গে মরণ আর্তনাদ করে উঠল ওই বিশাল বাঘ। সঙ্গে সঙ্গে দৃশ্যপটে আবারও ভয়ানক পরিবর্তন। বাঘের শরীরটা বদলে গিয়ে একটা পচা গলা কঙ্কালসার মানুষের দেহে পরিণত হলো। আর সেই সাথেই বাকি 5টি কঙ্কালও গুঁড়ো গুঁড়ো ছাইয়ে পরিণত হয়ে মিশে গেল হাওয়ায়। আড়াল থেকে এসব দৃশ্য এতক্ষণে বিস্ফারিত নেত্রে দেখে যাচ্ছিল কৃষ্ণ। সে তার নিজের চোখে এসব কি দেখে ফেলল। বংশীও তার পাশেই বসে পড়েছে। গোটা দৃশ্য সেও দেখেছে। দুজনে বোবা বনে গিয়েছে একেবারে। নেকড়ে মানব তখন আকাশের চাঁদের দিকে মুখ করে একটা বিজয় উল্লাস ছাড়ছে। শত্রু দমন করতে পেরেছে সে। সেই হুঙ্কার কানে যেতেই এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না কৃষ্ণ। জ্ঞান হারিয়ে সে ঢলে পড়ল গাছের গুঁড়ির কাছেই। রাত তখন প্রায় সমাপ্তির পথে। জ্যোৎস্নার তেজও ফুরিয়ে এসেছে। গভীর জঙ্গলের একটা বিশেষ অংশে যজ্ঞকুণ্ড জ্বালিয়ে বসে রয়েছে একজন। যজ্ঞের আগুন সামনের অংশটা আলোকিত করলেও বেদিতে বসা লোকটিকে আলোকিত করতে পারেনি। এমন সময় শুকনো পাতার উপর খসমস আওয়াজ হলো। শোনা গেল একটা খোনা গলা। আমি অনেক চেষ্টা করেছিলাম গুরুদেব, কিন্তু পারলাম না। আমি চেষ্টায় কোনো ত্রুটি করিনি। শিকারীদের দলটাকে
সেদিন রাতেই আমি মেরে ফেলেছিলাম ওই জঙ্গলের পথে। তারপর ওদের জায়গায় রূপ বদল করে পাঠিয়েছিলাম আমার দলের 5 জনকে। সবকিছুই পরিকল্পনা মতো করেছি। আপনার কথা অনুযায়ী হয়েছিল সব সফল, কিন্তু শেষ মুহূর্তে কোত্থেকে যে ও চলে এলো বুঝতে পারলাম না গুরুদেব। আমার সব পরিকল্পনায় কেমন ব্যর্থ করে দিল। আমরা সবাই মিলেও ওর সাথে পারলাম না। ওর শক্তি আমাদের থেকে অনেক বেশি গুরুদেব, অনেক বেশি। তাই তো ওর এক কামড়ে আমি আর কিছুতে বাঘের শরীরটা ধরে রাখতে পারলাম না। নিজের আসল রূপে ফিরে আসতে হলো আমায়। আর শরীরে কি এক জ্বলন অনুভূত হলো। ও বাবা, গোটা শরীরটা যেন জ্বলে পালা পালা হয়ে যাচ্ছিল। তবে গুরুদেব, আমি একটা জিনিস বুঝেছি। একটা জিনিস, আপনি যারে খুঁজছেন সেটা ওই বাচ্চা ছেলেটা হতে পারে, তবে ওকে রক্ষা করছে ওই শক্তিশালী জিনিসটা। ওর সাথে আমি কিছুতেই পারলাম না গুরুদেব, কিছুতেই না। ও মহাশক্তিশালী, লাঠিটার এক আঘাতে পচা গলা কঙ্কালটার মুন্ডু দেহ থেকে আলগা হয়ে ছিটকে গিয়ে পড়ল। শোনা গেল একটা বাজ খাই গলা। আমি তোর থেকে শত্রুর প্রশংসা শোনার জন্য তোকে এই পৈশাচিক জীবন দান করিনি। আমার দলে কোনো ব্যর্থ সৈনিকের জায়গা নেই, আগেও ছিল না। এবার যজ্ঞের আগুনে অবয়বটাকে কিছুটা দেখা গেল। তার হাতে একটা মোটা লাঠি, যার মাথায় বসানো আছে একটা মরার খুলি। জেনে রাখিস, আমি রুধির কাল। যে কোনো মূল্যে জয় আমার হতেই হবে। হাসিটা হঠাৎ থেমে গেল, ভ্রু দুটো কুঞ্চিত হয়ে উঠল। একটাই কথা ভেবে, যে শক্তি তার কাজে বাধা দিতে চায় তার কাছে এমন কি ক্ষমতা থাকতে পারে যা এভাবে রুধির কালের পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে? নাকি সেই শক্তিকেও অন্য কেউ চালনা করছে? আজকে ফতেপুর গ্রামের ভৈরবী মাঠে যা ঘটল তার সবটা নিজে চোখে রুধির কাল দেখেছে। আর তাই দেখেই মনে হয় সেখানে কেবল একটা শক্তি নয়, সেই শক্তিকে চালনাকারী অন্য আরেকটি শক্তিও উপস্থিত ছিল। আগে তাকে এই শক্তিগুলোকে খুঁজে বার করে এদেরকে ধ্বংস করতে হবে, তারপর ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে ভাববে সে। গল্পকথা যারা অনেক দিন ধরে শুনছেন তারা বোধহয় এই রুধির কালকে চেনেন। যারা নতুন শুনছেন তাদের জন্য বলবো আরেকটু অপেক্ষা করুন। রুধির কালের পরিচয় আপনারা আবারও পাবেন। নজর রাখতে হবে গল্পকথায়। আপনারা শুনছিলেন আমারই লেখা গল্প জ্যান্ত মরা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। আমাদের গল্পগুলি ভালো লাগলে শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও শোনান। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।